নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে আমি অরিন্দম, আর আপনারা আছেন গল্পের ডেরায়। চাকরির প্রয়োজনে আমরা কত অচেনা জায়গাতেই না যাই, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে একবার ঢুকলে ফিরে আসাটা আর শুধু নিজের ইচ্ছার ওপর থাকে না। আজ আমরা শুনব এরকমই একটা গল্প। ঝাড়গ্রামের গভীর শালবনে লুকিয়ে থাকা একটা ফার্ম, একটা রহস্য, আর কিছু অসহায় মানুষের শেষ পরিণতি। তাহলে শুরু করা যাক আজকের গল্প, ঝাড়গ্রামের জঙ্গলে। চাকরির প্রয়োজনে কত অজানা জায়গায় যে যেতে হয় তা ঠিক নেই। কেউ যায় পাহাড়ে, কেউ সমুদ্রের ধারে, কেউ বা আবার ভাগ্যের ফেরে এমন এক জায়গায় গিয়ে পড়ে যেখানে পৌঁছানোর পর থেকেই মনে হয় এখানে না আসলেই হয়তো ভালো হতো। এমন এক জায়গায় গিয়ে পড়েছিল অর্ণব। ও কোনোদিনও ভাবেনি চাকরির জন্য এমন একটা জায়গায় এসে নামতে হবে ওকে। চাকরির অফারটা যখন আসে, অর্ণব তখন কলকাতার একঘেয়ে অফিস ঘরে বসে ডেটা শিট ঘাঁটছিল। প্রাইভেট ডেটা ম্যানেজমেন্ট ফার্মে 2 বছর কাজ করার পর হঠাৎ মেল আসে, অনসাইট সুপারভাইজার প্রয়োজন, লোকেশন ঝাড়গ্রাম সংলগ্ন প্রত্যন্ত অঞ্চল, থাকা খাওয়া কোম্পানি, স্যালারিটাও বেশ ভালো। বেকারত্ব, ছোট মেয়ে, বাড়ির ইএমআই আর সংসারের চাপে বেশি ভাবার সুযোগ পেল না অর্ণব। ইন্টারভিউটা অনলাইনেই হয়ে গেল। সপ্তাহখানেকের মধ্যেই জয়েনিং। সব কিছু যেন খুব সহজেই হয়ে গেল। মেদিনীপুর থেকে ঝাড়গ্রামগামী বাসে উঠে জানলার সিটটা দখল করে নিল অর্ণব। বাসটা যখন ঝাড়গ্রামের দিকে ঢুকছিল, জানলার বাইরের দৃশ্যও পাল্টে যাচ্ছিল। কংক্রিটের শহরের রাস্তা সরে গিয়ে ধীরে ধীরে জায়গা নিচ্ছে লাল মাটির রাস্তা, ঝোপঝাড় আর দীর্ঘ শালবনের সারি। বাতাসে কেমন এক শুকনো পাতার গন্ধ। দূরে একরাশ কালো ধোঁয়া পাক খেতে খেতে উঠে যাচ্ছে সুদূর আকাশে। এসব পুরনো স্মৃতি ভাবতে ভাবতে কখন যে অর্ণবের চোখ লেগে এসেছিল তাও বুঝতেও পারেনি। ঠিক তখনই যারা লাভবেন লেবে পড়ুন। দাদা, ও দাদা, ও দাদা, আরে আপনার স্ট্যান্ড এসে গেছে। ও দাদা। ও আচ্ছা 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 আচ্ছা। অর্ণবকে নামিয়ে দিয়ে বাসটা ধোঁয়া উড়িয়ে রওনা হলো তার গন্তব্যের উদ্দেশ্যে। অর্ণব যখন বাস থেকে নামল তখন বিকেল প্রায় 5:30। পরন্ত বিকেলে আকাশের সোনালি রং ধীরে ধীরে তামাটে হচ্ছে। ওর হাতে একটা ব্যাকপ্যাক, মাথায় নতুন চাকরির স্বপ্ন। বাস থেকে নামতেই অর্ণব প্রথম যে জিনিসটা লক্ষ্য করে তা হলো নীরবতা। কেমন এক ভারী চাপা নীরবতা। লাল মাটির সরু রাস্তা, দুধারে সারি সারি শাল গাছ। দুপুরের রোদ পাতার ফাঁক দিয়ে ছেকে পড়ে মাটিতে ছোপ ছোপ আলো ফেলছে। বাতাসে শুকনো পাতার গন্ধ, আর কোথাও গভীর এক অদ্ভুত সেঁদো আর্দ্রতা। ঝাড়গ্রামের এই প্রান্তে শাল, সেগুন আর নানা ধরনের গাছগাছালির জঙ্গল যেন সব শব্দ গিলে খাচ্ছে। যতদূর চোখ যায় জনবসতি তো দূরের কথা, একটা চায়ের দোকানও পর্যন্ত নেই। বাসস্ট্যান্ডের শেডের নিচে 2টো কুকুর শুয়ে আছে। ধুর, এ কেমন জায়গায় এসে পড়লাম রে বাবা! এই এত বড় বাস স্ট্যান্ড, একটা লোকজনও নেই। ঠিকানাটা কাকে যে জিজ্ঞাসা করি। ওই তো একটা লোক এদিকে আসছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, দাদা, ও দাদা, দাদা একটু দাঁড়ান, এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? বাবু, আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ বটে। এইসব লেখাপড়া আমরা জানি লাইক।
কোথায় যাবি তুই বল কিনে, আমি বাতলে দিচ্ছি। হ্যাঁ, ওই এই ব্যানার্জি অ্যাগ্রো রিসার্চ ইউনিট। নামটা শুনেই লোকটা অর্ণবের দিকে তাকিয়ে রইল। ওর চোখ মুখে একটা ভয় লক্ষ্য করলো অর্ণব। বেশি কিছু না ভেবে অর্ণব আবারও জিজ্ঞাসা করলো, দাদা, ঠিকানাটা? হ্যাঁ হ্যাঁ, এই লম্বা রাস্তাটা দেখছে, এটা ধরে খানিকটা হাঁটবি, দেখবি এই রাস্তাটার বাঁদিকে জঙ্গল পানি একটা রাস্তা চলে গেছে। ওটা দূরে সোজা হাঁটবি কিনে মিনিট 10 হাঁটার পরে ওই জায়গায় পৌঁছাই যাবি। তবে বাবু, একখান কথা বলি কিনে, যদি মরতেলা চাস তবে ও জায়গাটায় যাস নিয়ে বটে। এই বলে লোকটা অর্ণবের দিকে একবার তাকিয়ে চলে গেল। লোকটার কথায় অর্ণব তেমন পাত্তা দিল না। ওনার বলে দেওয়া রাস্তা ধরে হাঁটতে লাগলো অর্ণব। বাস স্ট্যান্ড থেকে মিনিট 20 হাঁটার পর অর্ণবের চোখে পড়ে সেই জায়গাটা, ব্যানার্জি অ্যাগ্রো রিসার্চ ইউনিট। লোহার গেটে ঝুলে থাকা সাইনবোর্ডে নামটা পড়ে অর্ণবের ভ্রু কুঁচকে যায়। চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, সিমেন্টের গায়ে শ্যাওলার ছোপ। ভেতরে ঢুকতেই চোখে পড়ে বড় বড় শেড, কিছু কাচের ঘর আর অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকা কয়েকটা লম্বা বিল্ডিং। হঠাৎ করে অর্ণবের নাকে একটা অদ্ভুত গন্ধ এসে ঠেকল। গন্ধটা প্রথমে বোঝা যায়নি, পরে খেয়াল হলো ওষুধ, কেমিক্যাল আর পচা জৈব কিছুর মিশ্র একটা গন্ধ। নতুন। পেছন থেকে ভেসে আসে কর্কশ। ঘুরে তাকিয়ে অর্ণব দেখে এক বয়স্ক লোক, চোখ দুটো অস্বাভাবিক রকম নিষ্প্রভ, বাবা খানিক টেনে টেনে হাঁটছে। আমি হরিপদ মণ্ডল, কেয়ারটেকার। আপনি অর্ণব বাবু তো? হ্যাঁ, আমি অর্ণব, আজই জয়নিং অনসাইট সুপারভাইজার। লোকটা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, হ্যাঁ বুঝেছি, তবে কিছু কথা আছে যেটা আপনাকে বুঝিয়ে দেওয়া দরকার। রাত 9:30টার পর বাইরে বেরোবেন না, নিজের কোয়ার্টারেই থাকবেন। আর ওই জঙ্গলমুখী দিকটায় যাওয়া নিষেধ আছে। আর কিছু শব্দ শুনলে জানলা টানলা খুলবেন না, বুঝেছেন? মনে থাকবে তো? প্রথম দিনেই নিয়মকানুন পরিষ্কার করে দেয় হরিপদ। অর্ণব হেসে মাথা নাড়ে। শহরে বড় হওয়া ছেলের কাছে এসব কুসংস্কার মনে হয়েছিল। শহুরে জীবনে এসব অদ্ভুত নিয়ম নতুন নয়। প্রথম 2 দিন খুব ভালোই কাটল, কিন্তু সমস্যা শুরু হলো তৃতীয় রাত থেকে। সেদিন রাত ঠিক 9:30। হঠাৎ পুরো ক্যাম্পাসের সমস্ত আলো নিভে যায়। অন্ধকারটা যেন হঠাৎ করেই ঘন হয়ে উঠল। শালবনের দিক থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, দূরে শিয়ালের আর্তনাদ। সব মিলিয়ে এক ভয়াল পরিবেশ সৃষ্টি হয়েছে। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পায় অর্ণব, যেন ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ও ভেবেছিল হয়তো যন্ত্রপাতির শব্দ, কিন্তু শব্দটা ছিল অনিয়মিত। প্রথমে অতটা পাত্তা দিল না অর্ণব, কিন্তু শব্দটা ধীরে ধীরে বাড়তে থাকে। একটু বিরক্ত হয়ে অর্ণব জানালার পাশে দাঁড়িয়ে শব্দটা শোনার চেষ্টা করে। কালো কাঁচের বাইরে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ তখনই অর্ণব শুনতে পেল আরও একটা অন্য শব্দ। কাঁচে নখ ঘষলে যেমন শব্দ হয়, শব্দটা ঠিক তেমনই। অর্ণবের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। অর্ণব আর বসে থাকতে পারল না। ওর মনের ভেতর জানার ইচ্ছাটা ওকে এগিয়ে নিয়ে গেল সেই শব্দের উৎসের দিকে। মোবাইলের টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে করিডোরের বাইরে বেরিয়ে এলো অর্ণব। শব্দটা আসছে পেছনের দিকের সেই কাঁচের ঘরগুলো থেকে, যেগুলো সবসময় তালাবন্ধ থাকে।
তখনই অর্ণবের ফোনে একটা কল আসে। অর্ণবের স্ত্রী কল রিসিভ করতেই, কি ব্যাপার বলো তো তোমার? সারাদিনে কি একবারও কল করতে নেই? আর আমি কল করলে কি বলো? বিজি আছি, পরে কল করব। নিজে থেকে কি একবারও কল করতে নেই? আরে আরে নতুন জায়গা, একটু মানিয়ে গুছিয়ে নিতে সময় লাগছে, তার মধ্যে কাজের প্রেশার। ছাড়ো তো এসব কথা। মেয়েটা কি করছে বলো? ওকে একটু ফোনটা দাও তো, ওর সঙ্গে একটু কথা বলি। এই বলে প্রসঙ্গ পাল্টে দেওয়ার সূক্ষ্ম চেষ্টা করলো অর্ণব। কিছুক্ষণ পর ফোনের ওপাশ থেকে ভেসে আসলো একটা মিষ্টি কণ্ঠস্বর। পাপা, কি করছে পাপা? কখন বাড়ি আসবে? আমার ভালো লাগছে না, তাড়াতাড়ি বাড়ি এসো না। মেয়ের কথাগুলো যেন বুকের ভেতর তীরের মতো বিঁধছে অর্ণবের। ওর গলা ভারী হয়ে উঠল। কি দোষ ওই নিষ্পাপ শিশুটার, যার জন্য ওকে ওর বাবার থেকে আলাদা থাকতে হচ্ছে? অর্ণব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মাম্মাম, আর কয়েকটা দিন ধৈর্য ধরো মা, আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। আর ফেরার সময় তোমার জন্য তোমার পছন্দের ক্যান্ডি নিয়ে আসবো। ওকে, এখন আমি রাখি সোনা। এই বলে অর্ণব তার ফোনটা রেখে দেয়। তারপর সেই কাঁচঘরগুলোর দিকে একবার তাকিয়ে তার কোয়ার্টারে ফিরে আসে। নতুন জায়গা, তাছাড়া অজানা বন জঙ্গলে ঘেরা পরিবেশ, তাই এসব শব্দ হওয়া স্বাভাবিক। অর্ণব মনে মনে নিজেকে বোঝানোর চেষ্টা করে। সে রাতে কোনো রকমে ঘুমিয়ে পড়ে অর্ণব। দিনটা বাইরে থেকে একেবারে স্বাভাবিক লাগছিল। সকালের রোদ শালপাতার ফাঁক দিয়ে উঠোনে পড়েছে। দূরে একটা কাক ঠোকরা ঠক ঠক করে শব্দ করছে। কর্মচারীরাও কাজ করছে তাদের নিয়ম মতো, চুপচাপ। তবু অর্ণবের মনে হচ্ছিল এই স্বাভাবিকতার ভেতরে কোথাও একটা সূক্ষ্ম অসামঞ্জস্য লুকিয়ে আছে। কাজঘরগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় অর্ণবের নাকে আবারও সেই অদ্ভুত গন্ধটা এলো, ওষুধের মতো খুব হালকা পচা গন্ধ। অর্ণব ভেতরে তাকিয়ে দেখল খালি ঘর, কয়েকটা লোহার খাঁচা সাজানো, চেয়ারগুলো উল্টো করে রাখা। ঠিক তখনই রুমের ভেতর থেকে একটা কুকুর ঝাঁপিয়ে পড়ল কাচের জানালার উপর। অর্ণব চমকে উঠল। জানালাটা না থাকলে আজ হয়তো ওর ভবলীলা সাঙ্গ হয়ে যেত। অর্ণব আর এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে। ধীরে ধীরে সরে এলো করিডোরের কাছ থেকে। পেছনে যেন আবারও ক্ষীণ একটা শব্দ উঠল, যেন কেউ তার চলে যাওয়াটা লক্ষ্য করছে। দিনের আলো তখনও উজ্জ্বল, তবু অর্ণবের শরীরের ভেতর দিয়ে অকারণ একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এইভাবে দ্বিতীয় দিনটাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি ভালোই কাটে অর্ণবের। কিন্তু সন্ধ্যা নামতেই তার বুকের ভেতর কোথাও একটা অজানা অস্বস্তি জমে উঠতে থাকে। ডাইনিং সেটে রাতে খাবার খাওয়ার সময় অর্ণব খেয়াল করল এখানকার কর্মচারীরা কেউই চোখ তুলে তাকায় না। কথা বললেও যেন মেপে মেপে কথা বলে। এখানে রাতেও কাজ হয় নাকি? হালকা হাসি দিয়ে প্রশ্নটা ছুড়ে দিয়েছিল অর্ণব। কয়েক সেকেন্ডের জন্য চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়। ওদের মধ্যে থেকে হরিপদ ধীরে ধীরে মাথা তুলে তাকালো অর্ণবের দিকে। তার নিষ্প্রভ চোখ দুটো যেন হঠাৎ করে জ্বলে উঠল। হরিপদ চাপা গলায় বলল, রাতে ঘুমান বাবু, রাতে ঘুমান। এই জায়গায় ঘুমটাই সব থেকে বেশি দরকারি জিনিস। কথাটা শুনে অর্ণবের বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধক করে উঠল।
অর্ণব আর কোনো প্রশ্ন করল না। ডিনার সেরে ফিরে এলো তার কোয়ার্টারে। রাত ঠিক 9:30। অর্ণব একটা সিগারেট ধরিয়ে রুমের মধ্যে পায়চারি করছে। ঠিক তখনই আবারও একসাথে নিভে গেল সমস্ত আলো। এবার অর্ণব প্রস্তুত ছিল। বিছানায় শুয়ে না পড়ে চুপচাপ জানালার কাছে এসে দাঁড়ালো। বাইরে শালবনের দিকটা ঘন কালো অন্ধকারে ঢেকে আছে। শালবনের ভেতর থেকে ভেসে আসছে রাত জাগা পাখি আর ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে একটা শেয়াল করুণ সুরে ডেকে উঠছে ওই কাচের ঘরগুলোর পেছন থেকে। আর তার ফাঁকেই সেই একই শব্দ। আজ শব্দটা আরো পরিষ্কার, যেন ভারী কিছু দল বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। অর্ণব আর থাকতে পারল না। মোবাইলের টর্চ জ্বালিয়ে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে পড়ল করিডোরে। করিডোরের শেষ প্রান্তেই ওই কাচের ঘরগুলো। দিনের আলোয় যেগুলোকে একেবারে সাধারণ মনে হচ্ছিল, এখন সেগুলোকেই মনে হচ্ছে কফিনের মতো। হঠাৎ পেছন থেকে ফিসফিসে শব্দ। যাবেন না বাবু, যাবেন না। চমকে ঘুরে দাঁড়ায় অর্ণব। কেয়ারটেকার হরিপদ মণ্ডল। লোকটার মুখে ঘাম, হাত কাঁপছে। ওদিকে ওদিকে যাবেন না বাবু, ওদিকে গেলে আর ফিরে আসা যায় না, আর ফিরে আসা যায় না। গলাটা কেমন যেন ভেঙে গেল হরিপদর। কেন, কি আছে ওদিকটা? তোমরা সবাই বারণ করো, ওদিকটা যদি কি আছে? অর্ণব প্রশ্ন করে। হরিপদ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, কারণ ওরা রাতে আর মানুষ থাকে না বাবু। এর বেশি কিছু বলার আগেই হঠাৎ দূরে শালবনের ভেতর থেকে একটা আলো জ্বলে ওঠে। লণ্ঠনের মতো আলো ধীরে ধীরে নড়ছে। ঠিক তখনই অর্ণবের কানে ভেসে আসে একটা অদ্ভুত শব্দ। হরিপদর মুখের রং হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। সে ফিসফিস করে বলে উঠল, বাবু, বাবু শুনতে পাচ্ছেন শব্দটা? এখন আর কিছু বলার সময় নেই বাবু। পালান, পালান বাবু, পালান। যদি প্রাণ বাঁচাতে চান তবে পালান। এই বলতে বলতে হরিপদ ছুটে গিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। অর্ণব বুঝতে পারে এই ফার্মে নিষেধ মানে ভয় দেখানো নয়, নিষেধ মানে সতর্কবার্তা। দিনের আলোয় ফার্মটা আবার স্বাভাবিক হয়ে যায়। কর্মচারীরা কাজে ব্যস্ত হয়ে পড়ে। পাখির ডাক ভেসে আসে শালবনের ভেতর থেকে। কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। প্রতি রাতের মতো অর্ণব আবারও নিজেকে সামলে নেয়। কিন্তু সন্ধ্যা নামতেই তার বুকের ভেতর কোথাও একটা অজানা অস্বস্তি জমে উঠতে থাকে, ঠিক আগের মতো। কিন্তু রাতের সেই আলো আর হরিপদর বলা কথাগুলো পেরেকের মতো অর্ণবের মাথার ভেতর আটকে আছে। চারিদিকে ঘুরে ঘুরে কাজ দেখতে লাগলো অর্ণব। হঠাৎ অর্ণব খেয়াল করল কর্মচারীরা কাজ করছে ঠিকই, কিন্তু তাদের চোখের নিচের কালি আরও গাঢ় হয়ে উঠেছে। তাদের হাত কাঁপছে সামান্য। কেউ কারো সঙ্গে চোখাচোখি করছে না। একটা সময় অর্ণব লক্ষ্য করল একজন টেকনিশিয়ান জল খেতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। তার কান যেন কিছু একটা শুনছে। দূরে তখন কোনো শব্দ নেই, তবু সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো জঙ্গলের দিকটায়। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। অর্ণব এগিয়ে গিয়ে বলল, কি কিছু হয়েছে নাকি? লোকটা হঠাৎ চমকে উঠল। তার চোখে আতঙ্কের ছায়া। না স্যার, না, কিছু হয়নি স্যার। কিন্তু তার গলায়
স্বাভাবিকের লেশমাত্র নেই। ঠিক তখনই অর্ণবের মনে হলো কাচের ঘরগুলোর একটা পর্দা ভেতর থেকে দুলছে। অর্ণব ওই ঘরের দিকে তাকালো। কয়েক সেকেন্ডের জন্য অর্ণব স্পষ্ট দেখল ভেতর থেকে দুটো জ্বলন্ত চোখ তাকিয়ে আছে তারই দিকে। চোখ কচলিয়ে দেখতেই অর্ণব দেখে সেখানে কিছুই নেই। অর্ণবের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। সে নিজেকে বলল, হ্যালুসিনেশন, নতুন জায়গা, টেনশন, হ্যালুসিনেশন করছি মনে হয়। সেই সময় একজন লোক এসে দাঁড়ালো অর্ণবের সামনে। ভদ্র, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, মুখে শান্ত হাসি। তুমি নিশ্চয়ই অর্ণব? লোকটা হাত বাড়িয়ে দিল। আমি শুভেন্দু, শুভেন্দু বন্দ্যোপাধ্যায়। অর্ণব চমকে উঠল। এত বড় ফার্মের মালিক, কিন্তু ব্যবহার দেখো একদম সাধারণ। কেমন লাগছে এখানে? শুভেন্দু এক গলা হাসি নিয়ে জিজ্ঞাসা করল। অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালো, খুব ভালোই লাগছে, কিন্তু জায়গাটা একটু আলাদা। শুভেন্দু হেসে ওঠে, আলাদা না হলে রিসার্চ কি করে করব? আচ্ছা, তোমাকে কি কি কাজ করতে হবে সন্ধ্যাবেলায় তোমাকে আমি বলে দেবো। এখন আমার একটা জরুরি কাজ আছে, আমি এখন আসি, ঠিক আছে? এই বলে তিনি চলে গেলেন। সারাদিন এদিক ওদিক ঘুরে দিনটা কাটিয়ে দিল অর্ণব। সন্ধ্যার পর শুভেন্দু নিজেই অর্ণবকে ডাক পাঠালো, মুখে হালকা হাসি। আরে অর্ণব, তুমি এসে গেছো? চলো, আজ তোমাকে তোমার আসল কাজটা দেখাই। অর্ণবের বুকের ভেতর কেমন যেন ধক করে ওঠে। কেন এমন হলো তাও নিজেও জানে না, তবু না বলার সাহস হলো না অর্ণবের। অর্ণব লক্ষ্য করল ওরা সেই কাঁচ ঘরগুলোর দিকেই এগিয়ে চলেছে। ঘরগুলোর সামনে পৌঁছাতেই অর্ণব দেখে ওই ঘরগুলোর দরজায় আজকে তালা দেওয়া নেই। শুভেন্দুর পেছন পেছন ঘরের ভেতর ঢুকতেই একটা বুনো গন্ধ নাকে লাগলো অর্ণবের। গন্ধটা ঠিক রক্ত, ওষুধ আর ভেজা পশমের মতো। ঘরের চারপাশটা একবার চোখ বুলিয়ে নেয় অর্ণব। ঘরের ভেতরটা দেখে অর্ণবের শ্বাস আটকে যাওয়ার উপক্রম। অর্ণব দেখে সেই খাঁচাগুলো একটার পর একটা সাজানো, কিন্তু খাঁচাগুলো এখন আর ফাঁকা নেই। খাঁচাগুলোর ভেতরে কুকুর, শেয়াল, বানর, পেঁচা আর কিছু খাঁচায় অদ্ভুত প্রাণী। অর্ণব কোশমিনকালেও এমন প্রাণী দেখা তো দূরের কথা, নাম পর্যন্ত শোনেনি। প্রাণীগুলো না পুরো মানুষ না পুরো পশু। শুভেন্দু একটা সিগারেট জ্বালিয়ে ধীরে ধীরে বলল, তুমি কি জানো মানুষ আর পশুর পার্থক্যটা কোথায়? অর্ণব মাথা নাড়ে। শুভেন্দু হেসে বলে, ভয়। পশু ভয় পেলে আক্রমণ করে, আর মানুষ ভয় পেলে পরিকল্পনা করে। সে হাঁটতে হাঁটতে একটা খাঁচার সামনে দাঁড়ালো। ভেতরে একটা মানুষ, না পুরো মানুষ নয়, কোমরের নিচের অংশটা কুকুরের মতো, তার চোখ দুটো পশুর মতো হিংস্র। সে এক দৃষ্টে তাকিয়ে আছে শুভেন্দুর দিকে। শুভেন্দু খাঁচার উপর একটা চড় মারল। কেমন লাগছে অফিসার সঞ্জয়? নতুন রূপ আপনার পছন্দ হয়েছে তো? একে দেখছো? অফিসার সঞ্জয়, এসআই সঞ্জয় সরকার, পুলিশ অফিসার। কোথা থেকে খবর পেয়ে আমার অফিসে এসে হাজির, অ্যারেস্ট করবে। দ্য গ্রেট শুভেন্দু বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট, তাও আবার একা। এখন দেখছো এর অবস্থা? এটাও ব্যর্থ প্রজেক্ট। রূপান্তরটা ঠিকঠাক হয়নি, বুঝলে?
কথাগুলো নির্লিপ্তভাবে বলল শুভেন্দু। অর্ণবের গলা শুকিয়ে এলো। রূপান্তর? রূপান্তর। আত্মা। আত্মা কি জানো অর্ণব? আত্মা এক অমর অস্তিত্ব। আত্মা নষ্ট হয় না অর্ণব, ওটা শুধু আশ্রয় বদলায়। হঠাৎ অর্ণবের মাথায় একটা কথা খেলে গেল। তাহলে তাহলে যারা কাজ করতে আসে? ঠিক তখনই শুভেন্দু ঘুরে তাকালো অর্ণবের দিকে। এই প্রথমবার তার চোখে কোনো উষ্ণতা নেই, ঠোঁটের কোণে লেগে আছে এক তীক্ষ্ণ হাসি। জানো অর্ণব, মানুষের মন বড্ড ভীতু। তুমি কি জানো এই ভয়ই আসলে... বাবু, বাবু পালান, বাবু পালান, বাবু পালান। ঠিক তখনই পেছন থেকে একটা চিৎকারের শব্দ। অর্ণব ঘুরে তাকিয়ে দেখে হরিপদ মণ্ডল। তার চোখে জল, হাত কাঁপছে। আমি পারিনি বাবু, আপনি পালান, নিজের জীবন বাঁচান, পালান বাবু। অর্ণব দেখল হরিপদর শরীরটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। মেঝেতে পড়ে কাঁপছে হরিপদ। তার শরীরের পেশি ফুলে উঠেছে, হাড়ের গঠন বিকৃত হচ্ছে, মুখ লম্বা হয়ে যাচ্ছে, ক্যানাইনগুলো মুখের বাইরে বেরিয়ে আসছে। তীব্র যন্ত্রণায় ছটফট করছে হরিপদ। শুভেন্দুর মুখে একটা বিরক্তির ছাপ। সে শান্ত গলায় বলল, এতদিনেও শেখনি হরিপদ? শিকারকে আগে ভয় দেখাতে নেই। হঠাৎ দরজাটা বন্ধ হয়ে যায়। খাঁচার ভেতরে পশু মানবগুলো একসাথে চিৎকার করে ওঠে। অর্ণব বুঝে যায় আজ রাতে সে আর শুধু দর্শক নয়, আজ তারই উপর এই মরণ বিষ পরীক্ষা করবে ওই পাগল শুভেন্দু। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা কানে নয়, অর্ণবের বুকের ভেতরে গিয়ে লাগলো। খাঁচার ভেতরের প্রাণীগুলো ক্রমাগত একসাথে চিৎকার করে চলেছে। সে চিৎকারে কান্না আছে, আছে হিংস্রতা, আর আছে এমন কিছু যেটা নাম দেওয়া যায় না। শুভেন্দু এক পা করে এগিয়ে আসছে অর্ণবের দিকে। তার মুখে তখনও সেই শান্ত হাসি, কিন্তু চোখ দুটো হিংস্রতায় ভরা। ভয় পাচ্ছ না কি অর্ণব? এইটাই তো প্রথম ধাপ। ধীরে ধীরে তুমিও ওদেরই মতো হয়ে যাবে। অর্ণব পেছোতে গিয়ে দেখে পেছনে হরিপদ দাঁড়িয়ে আছে, ওর চোখে জল। আমি চেষ্টা করেছিলাম বাবু, যাদের পেরেছি তাড়িয়েছি, কিন্তু সবাই শোনে না, কেউ শুনতে চায় না বাবু। হরিপদ কাপা গলায় বলে উঠল। ওর গলার স্বর পাল্টে গেছে, একদম জানোয়ারের মতো। শুভেন্দু বিরক্ত হয়ে মাথা নাড়ে। মানুষ বড় কৌতূহলী হরিপদ, এটাই তো ওদের দুর্বলতা। কথাটা বলে শুভেন্দু টেবিলের উপর রাখা একটা ধাতব সিরিঞ্জ হাতে তুলে নেয়। ভেতরে কালছে তরল। এইটাই হলো আমার আবিষ্কার। ভয়, রাগ, লোভ সব মিলিয়ে একটা নিখুঁত মিশ্রণ। অর্ণবের মাথায় হঠাৎ সবকিছু পরিষ্কার হয়ে যায়। এই ফার্ম, এই রিসার্চ, সবই মানুষের ভেতর পশুটাকে বের করে আনার চেষ্টা। উফ! অর্ণব চিৎকার করে ওঠে। কেন কেন করছেন এসব? এই নিরীহ মানুষগুলোর সাথে কেন এসব করছেন? এতে আপনার লাভ কি? শুভেন্দু অট্ট হাসিতে হেসে ওঠে। এই প্রথমবার সেই হাসিটা ঠান্ডা নয়, গর্বের। কারণ ভবিষ্যৎটা
নিরীহদের জন্য নয় অর্ণব, হিংস্রদের। আর আমি শুধু ওদের তৈরি করছি। দ্য গ্রেট শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, দ্য ক্রিয়েটার, দ্য গড অফ ক্রিয়েশন। হঠাৎ একটা খাঁচার ভেতর থেকে একটা অর্ধ মানব বেরিয়ে এলো। আধখোড়া একটা শেয়াল, একটা পা টেনে টেনে হাঁটছে। অর্ণবের বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল, ওর গলা শুকিয়ে এলো। হরিপদ কাঁদো কাঁদো গলায় ফিসফিস করে বলল, আগের সুপারভাইজার, আপনার আগে উনিই ছিলেন। শুভেন্দু মুখ ঘুরিয়ে নেয়, নির্লিপ্ত স্বরে বলে, এটাও ব্যর্থ প্রজেক্ট বুঝলে, মানুষটা বাঁচতে চেয়েছিল। শিয়ালটা ধীরে ধীরে অর্ণবের সামনে এসে দাঁড়ায়। তার চোখের কোণে হিংস্রতা নেই। প্রাণীটা অর্ণবের দিকে একবার তাকিয়ে ঘুরে দাঁড়ায় শুভেন্দুর সামনে। ঠিক তখনই হরিপদ চেঁচিয়ে ওঠে, এবার না, আর নয়। ওরা ঝাঁপিয়ে পড়ে শুভেন্দুর দিকে। অতর্কিত হামলায় শুভেন্দু পড়ে যায় খাঁচাগুলোর ওপর। শুরু হয় ধস্তাধস্তি। অর্ণব সেই সুযোগটাই নেয়। ঘরের দরজা খুলে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে শালবনের ভেতর দিয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। পেছন থেকে ভেসে আসছে কান ফাটানো চিৎকার, পশু আর মানবের মিলিত আর্তনাদ। শেষবারের মতো অর্ণব একবার পেছনে ফিরে দেখে হরিপদ আর সেই আধখোড়া শিয়ালটা শুভেন্দুকে আঁকড়ে ধরে আছে। দুমাস পর নতুন একজন ছেলেকে নামিয়ে দেয় সেই ঝাড়গ্রাম গ্রামে বাসটা, ঠিক সেই আগের বাস স্ট্যান্ডে। হাতে ব্যাগ, চোখে স্বপ্ন। সে পৌঁছে যায় চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা সেই রিসার্চ সেন্টারে। সিমেন্টের গায়ে শ্যাওলার ছোপ আরও বেড়েছে। গেটের সামনে দাঁড়িয়ে সে ইতস্তত করে, বন্দ্যোপাধ্যায় অ্যাগ্রো রিসার্চ ইউনিট, এটাই তো? ভেতর থেকে ভেসে আসে একটা শান্ত ভদ্র কণ্ঠস্বর, নতুন জয়নি? লোকটা এগিয়ে এসে হাত বাড়ায়, মুখে অমায়িক হাসি। আমি শুভেন্দু বন্দ্যোপাধ্যায়। গেটের পাশে একটা আধখোড়া শিয়াল বসে আছে। ওর চোখ দুটো যেন কিছু বলতে চায়, কিন্তু কিছুই বলতে পারে না। ওর গলা থেকে শুধু একটা কর্কশ ডাক বেরিয়ে আসে, গল্পটা এখানেই শেষ। কিন্তু শালবন এখনো আছে, আছে সেই রিসার্চ সেন্টারও। লাল মাটির ওপর এখনো পড়ে থাকে শুকনো শালপাতা। বাতাস বইলে শোনা যায় মর্মর শব্দ। আর গভীর রাতে সেই মর্মর শব্দে বোঝা যায় না ওটা শুধু হাওয়া নাকি কারো নিঃশ্বাস। কিছু কিছু জায়গায় ভয় লুকিয়ে থাকে না, অন্ধকারের আড়ালে বসে থাকে না ভয়। ওখানে ভয় প্রকাশ্যে হাঁটে, চুপচাপ, নিয়ম মেনে, ধৈর্য ধরে। খাঁচা সবসময় লোহার হয় না, কখনো সেটা গবেষণাগার, কখনো চাকরি, কখনো কৌতূহল, আর কখনো নিজের ভয়। আর মানুষ এখন ভাবে সে পর্যবেক্ষক, কিন্তু অনেক সময় সেই হয় পরবর্তী খাঁচার বাসিন্দা। শালবন এখনো আছে, বাতাস এখনো বইছে, আর ঠিক রাত 9:30 এখনো শোনা যায় সেই শব্দ। পরের গল্পে আবার দেখা হবে। ততদিন সাবধানে থাকুন, কারণ সবচেয়ে ভয়ঙ্কর পশুটার নাম কিন্তু মানুষ।